ত্রিপুরার সুস্থ থেকে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সারিতা। আজকে সুস্থ থেকে অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের বিশিষ্ট নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডক্টর বিপ্লবনাথ। নমস্কার বিপ্লববাবু, আপনাকে আমাদের স্টুডিও ত্রিপুরায় অনেক স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে প্রত্যেক মরশুমেরই কিছু ভালো এবং খারাপ দিক রয়েছে। এই বর্ষার মরশুমে নাক কান গলার কি কি ধরনের সমস্যা তৈরি হতে পারে? দেখুন, বর্ষা তো এমনিতে সবারই পছন্দের ঋতু। যখন বেশি হয়ে যায়, আমাদের এখন যেটা চলছে যে বর্ষা বেশি হয়ে যাচ্ছে, প্লাবন হয়ে যাচ্ছে, ফ্লাড হচ্ছে চারিদিকে, এর থেকে যেমন জলবাহিত রোগগুলি যেমন বেড়ে যাবে, সেই সঙ্গে কিছু কিছু নাক কান গলার বিশেষ বিশেষ সমস্যা তৈরি হবে। এর মধ্যে একটা রয়েছে, যেমন ধরুন আমরা কানে যে ফাঙ্গাল ইনফেকশন যেটাকে বলি, ফাঙ্গাল ইনফেকশনটা একটু কমন, এই সময় খুব কমনলি দেখা যায়। এর মূল কারণ হচ্ছে যদি কানে জল ঢুকে যায় কোনো কারণে, এই সময় সেইখানে ফাঙ্গাল সংক্রমণ হয় এবং ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। এছাড়া ঠান্ডা লেগে গেলে যে গলার যে সমস্যা আছে সংক্রমণ, যেমন ধরুন টনসিলের সমস্যা বা আমরা ফেরিঞ্জাইটিস বলি, সর্দি কাশির সমস্যা, এগুলো এই সময় হতে পারে। তো মূলত এই সময় আমরা যদিও ঠান্ডার সময় হয়, কিন্তু এই যে বৃষ্টির সময় বাইরে ভিজে গেলে যে বা সাময়িক অসুবিধা হতে পারে, ঠান্ডা গরম থেকে যে সমস্যাগুলো তৈরি হয়, সেগুলি মূলত এই সময় বেশি হয়। এই মরশুমে নাক কান গলা একে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য আমাদের কি করে? এই মরশুমে প্রধানত আমাদেরকে যেটা হবে, খুব গরম থাকবে, সঙ্গে মাঝে মধ্যে বৃষ্টিপাত হবে, তো টেম্পারেচারটা খুব ফ্লাকচুয়েট করবে। যেমন খুব গরম, এদিকে আবার একটু ঠান্ডা হয়ে যাবে। তো গরম হলে আমাদের যেমন একটু ঠান্ডা খাবারের প্রচলন রয়েছে, আমরা যে ঠান্ডা পানীয় খাই, আইসক্রিম খাই, এগুলোতে গলা সংক্রমণগুলো বেশি হয়। আর এছাড়া যেটা হচ্ছে, এই যে একটু আগে বললাম, বৃষ্টিতে ভিজে গিয়ে হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়ার যে সমস্যাগুলো, সেগুলি হতে পারে। এর মধ্যে প্রধানত গলার যে আমরা যেটাকে ফ্যারিঞ্জাইটিস বলি বা টনসিলাইটিস বলি বা সাইনাসের সমস্যা, সর্দি কাশি, এছাড়া কানের যে প্রদাহ বা সংক্রমণ, এগুলি সমস্যাগুলো আমরা বেশি থেকে থাকি। আমাদের কি কি প্রোটেকশন নেওয়া? প্রোটেকশন যেটা হচ্ছে, আমরা অত্যধিক গরমে খুব যাব না, আর গরম থেকে এসেই আমরা যেমন খুব ঠান্ডা জিনিস খাবো না বা ঠান্ডা জিনিস বর্জন করবো। এছাড়া ঠান্ডা জিনিস খাওয়া যেতে পারে, তবে সেটাকে ধরুন একদম খুব ফ্রিজ থেকে বার করে একদম চিল্ড না খেয়ে কিছুক্ষণ রেখে জিনিসটাকে খাওয়া। আর এই সময় আমাদেরকে খুব হাইড্রেট করে রাখতে, আমাদের খুব পরিমিত পরিমাণে আমাদের জলটা পান করতে লাগবে। তার সঙ্গে আমাদের যেটা খুব বিশ্রাম, যে খুব পরিমিত পরিমাণে বিশ্রাম নিতে হবে, এবং নিয়মিত আমাদের যে শরীরচর্চা যেটা আমরা যদি আমরা বজায় রাখি, আর সঙ্গে যদি আমরা সুষম খাবার, যেটাকে আমরা নিউট্রিশিয়াস ফুড, এবং যে ফ্রুটসের সময় ফ্রুটস এবং মৌসুমী ফল, এগুলো নিই, তাহলে আমরা মনে ভালো থাকবো এই সময় অনেকটাই। আপনি আমাদের হাসপাতালে বা আমাদের রাজ্যে সাধারণত বছর ব্যাপী নাক কান গলার কি কি সমস্যা দেখতে পান রোগীদের মধ্যে? সারা বছর জুড়ে যদি বলতে হয়, আমরা যেটা নাক কান গলার মেইন হচ্ছে আমাদের সংক্রমণগুলো মেইনলি আমরা দেখি, যেটা গলা সংক্রমণ বলুন বা সাইনাসের সংক্রমণ বা কানের সংক্রমণ, এগুলো আমরা সবসময় দেখে থাকি। তাছাড়া আমরা যেমন আরেকটা জিনিস খুব কমনলি আজকাল আরও দেখছি, জিনিসটা অত্যন্ত বেড়ে যাচ্ছে, সেটা হচ্ছে অ্যালার্জির সমস্যা। নাকের অ্যালার্জি যেটা হয়, নাকের অ্যালার্জির থেকে অনেক মানুষের কারো সাইনাসের প্রবলেম হয়, কারো গলাতে প্রবলেম হয়, কারো যেমন শ্বাসকষ্ট হতে আমরা দেখছি, সেটা একটা অ্যালার্জি সংক্রমণটা দেখছি। আর তাছাড়া যেটা আমরা দেখছি, যেমন ধরুন ওই ক্যান্সারের সমস্যা, বিভিন্ন ধরনের নাক কান গলার যে ক্যান্সারের রোগের প্রাদুর্ভাব উত্তরোত্তর আমাদের অঞ্চলে বাড়ছে। বিশেষ করে গলার ক্যান্সার যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো আমরা এখন আগের তুলনায় একটু বেশি দেখতে পাচ্ছি। নাক কান গলার সমস্যা কোন পর্যায়ে গেলে আপনারা সার্জারি করে থাকেন? দেখুন, নাক কান গলা জিনিসটা, নাক কান এবং গলা জিনিসটা আমরা যেটা দেখি, সেটা বেশিরভাগ কিন্তু আমরা এগুলো ভেতরে, আমাদের শরীরের ভেতরেই এগুলো অবস্থিত। তো ফলে বেশিরভাগ অংশটাই আমরা দেখতে পাই না।
তো এগুলোতে যখন সংক্রমণ হয় তখন কি হয় বা কোনো একটা অসুবিধা হয়, তখন আমাদের যে পেশেন্টরা তারা অনেকটাই পরে আসেন। যদি প্রাথমিক পর্যায়ে ওনারা আসেন, সেক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে বিশেষ করে আমরা যে কনজারভেটিভ ট্রিটমেন্ট যেটা বলি, যে আমাদের ওষুধপত্র দিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটাকে সারিয়ে তোলা সম্ভব নয়। কিন্তু যদি খুব দেরি করে ফেলেন, যেমন ধরুন একটু ক্যান্সারের কথা বললাম বা সাইনাসের কথা বললাম, যখন নাকে পলিপাস হয়, আমরা সবাই জানি নাকে পলিপ হয়ে যায়, এটা একটা সাইনাস রোগের মানে কমপ্লিকেশন এবং বা অ্যালার্জির কমপ্লিকেশন যে সমস্যাটা হয়, এগুলো যখন হয়ে যায়, যখন পলিপাস হয়ে গেল বা কানের মধ্যে আমরা যেটাকে মানে কানের যে আপনার সংক্রমণ হতে হতে কানের হাড়ের মধ্যে ক্ষয়রোগ সৃষ্টি হয়ে গেল, সেই পর্যায়ে যখন চলে যায়, তখন আমরা এগুলোকে শল্য চিকিৎসার মাধ্যমে চিকিৎসা করি। তাছাড়া আরেকটা সমস্যা যেটা হচ্ছে টনসিলের সমস্যা। তো অনেকে দেখবেন খুব ঘন ঘন টনসিলের সমস্যা হচ্ছে, বছরে 2 বার 3 বার 4 বার টনসিল হচ্ছে, বছর বছর হচ্ছে। তো যাদের বছরে 3 বার 4 বার টনসিলের সংক্রমণ হয় এবং 2 বছর 3 বছর 4 বছর এক নাগারে হচ্ছে, তাদের যে সংক্রমণটা আমরা এটা দীর্ঘমেয়াদী বা ক্রনিক টনসিলাইটিস বলি, সেক্ষেত্রেও আমরা জেনারেলি এটা শল্য চিকিৎসার মাধ্যমে চিকিৎসা করে থাকি। এই বিষয়ে জানতে চাইবো যে টনসিল সমস্যাটা কেন হয়, কিসের কারণে? টনসিলের সমস্যাটা মূলত এটা একটা ব্যাকটেরিয়া থেকে হয়। আমাদের তো আমরা জানি ভাইরাস জানি, আমরা ব্যাকটেরিয়া জানি, ফাঙ্গাস জানি। তো ব্যাকটেরিয়া হচ্ছে এমন একটা জিনিস যেগুলো আমাদের শরীরে সংক্রমণ ঘটায়। তো এর মধ্যে স্ট্রেপ্টোকক্কাস বলে একটা ব্যাকটেরিয়া থাকে, যেটা মূলত টনসিলের সংক্রমণের জন্য দায়ী এবং সেটা সংক্রমণ হয় যা সংক্রমণে ভোগেন তাদের গলার গ্ল্যান্ড ফুলে যায় বা জ্বর আসে এবং খেতে গেলে কষ্ট হয়। এই সমস্যাগুলো টনসিলের সংক্রমণে হয়ে থাকে। মূলত এটা ব্যাকটেরিয়া। কিভাবে চিকিৎসা? প্রথম যখন টনসিল হয়, আমরা পেশেন্টদেরকে ওষুধ দিই, বিশেষ করে আমাদের যে অ্যান্টিবায়োটিক যেটা আমরা বলি, খুব পরিমিত পরিমাণে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। আর সঙ্গে আমরা পেশেন্টদেরকে বলি যে পরিমিত পরিমাণে যে সুষম আহার যেটা এবং বিশ্রাম আর জল যাতে পরিমিত পরিমাণে পান করে, এই পরামর্শগুলো আমরা দিই। কিন্তু বিশেষ করে যে টনসিলাইটিস যখন ব্যাকটেরিয়া থেকে হয়, তখন সেটা চিকিৎসা আমরা মূলত অ্যান্টিবায়োটিক দিয়ে বা সঙ্গে অন্য যে আমরা প্যারাসিটামল ট্যাবলেট দিই বা সার্জারি তো করি, তখন যেটা অনেক সময় দীর্ঘমেয়াদী হয়ে যায়। মানে ক্রনিক টনসিলাইটিস যখন হয়, তখনই শুধু আমরা এটাকে সার্জারি করার পরামর্শ দিই। আমরা অনেক সময় শুনে থাকি যে সাডেন হিয়ারিং লস, এরকম কি হতে পারে আসলে? হ্যাঁ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তুমি তুলে ধরেছো। মানে হঠাৎ করে দেখা যাবে যে লোকটা মানে রাতে খেয়ে দিয়ে শুয়েছে, ঘুমিয়ে পড়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে ওনার একটা কান তালা লেগে গেল বা কম শুনতে পাচ্ছে, হঠাৎ করে একটা কানই একটা কানই বিশেষত মূলত হয়। দুটো কানও হতে পারে কখনো, বেশিরভাগ সময় আমরা দেখি একটা কানই হয়। তো এটা মানে বেশিরভাগ সাডেন হিয়ারিং লস আমরা তখনই বলি যখন যেই মানে এই যে মানে কানে না শোনার প্রবলেমটা মানে 3 দিনের মধ্যে হয় এবং এর কারণ অনেক সময় খুঁজে পাওয়া যায় কেন হয়েছে। তো আমাদেরকে মানে অনেকটা চিকিৎসার ব্যাপারটা অনেকটা কিছুটা অনুমানের উপর নির্ভর করে করতে লাগে এবং যথেষ্ট আমরা অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করে চেষ্টা করে থাকি যে এটা কারণ খুঁজে বার করার জন্য। কখনো আমরা খুঁজে পাই যেমন কারো ডায়াবেটিস হয়ে গেল, কারো ভাইরাল ইনফেকশন হয়ে গেল, সেগুলো থেকে সাডেন হিয়ারিং লস হয়। তো এইসব ক্ষেত্রে আমরা থরলি পেশেন্টকে সাডেন হিয়ারিং লসের প্রবলেমটা আলটিমেটলি সলিউশন হয়, তার সমাধান হয়। হ্যাঁ, এটা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মানে প্রবলেমটা থেকে যায়। কিন্তু আজকাল কি হয়, কিছু আধুনিক চিকিৎসা বেরিয়েছে, যেটা কিছুদিন আগে অবধি কিন্তু মানে এই চিকিৎসার মানে ব্যবস্থা ছিল না আমাদের রাজ্যে। কি তার ব্যবস্থা আছে যে আমরা ইন্ট্রাটিম্পানিক মানে এখন কানের মধ্যে আমরা এক ধরনের ইনজেকশন দিই, ইন্ট্রাটিম্পানিক স্টেরয়েড ইনজেকশন বলে, যেগুলো আগে আমরা বেশি প্রচলন ছিল না আমাদের এখানে বা বাইরেও। সেগুলো দিয়ে আমরা দেখেছি বা অনেক সময় মানে খুব মানে রেয়ারলি আমরা শল্য চিকিৎসা করে থাকি। তো সেগুলোর মাধ্যমে কিন্তু আগের তুলনায় অনেকেরই সাডেন হিয়ারিং লস যে প্রবলেমটা আছে সেটাকে আমরা কিন্তু সারিয়ে তুলতে পারি। এবং তবে একটা কথা বলবো, আমাদের রাজ্যের মানে মানুষের মধ্যে আপনি দেখেছেন এটা? হ্যাঁ, আমাদের এখানে আছে। মানে আমাদের এখানে বিশেষ করে কোভিডের সময় আমরা দেখেছি খুব বেশি পরিমাণের মানুষ কিন্তু এই সমস্যায় ভুগেছে এবং কোভিডের পরেও আমরা এখন দেখতে পাচ্ছি কিছু
কিছু পেশেন্ট আমাদের কাছে আসছেন, যদিও তাদের কোভিড নয়, কিন্তু কোভিডের মতোই হয়তো অন্য কোনো ভাইরাস এর কারণ হয়ে থাকবে। তো এখনো আমরা কোভিডের সঙ্গে কি তার কোনো যোগসূত্র রয়েছে? হ্যাঁ, কোভিডের সময় অনেকেরই কিন্তু সাডেন হিয়ারিং লস হয়েছে। সাডেন হিয়ারিং লস হয়েছে মানে পুরোপুরি শ্রবণ শক্তি চলে গিয়েছে বা নাকের গন্ধ চলে গেছে, কারোর স্বাদ স্বাদ যে মানে যেটা টেস্টের সেন্সেশন এটা পুরো চলে গেছিল কোভিডের সময় হয়েছে অনেকের। কোভিডের পরেও আমরা দেখতে পাচ্ছি এই সমস্যা নিয়ে পেশেন্টরা আসছে। সাইনাস আমরা জানি যে একটা দীর্ঘমেয়াদী সমস্যা, ভুক্তভোগীরা তাদের খুবই কষ্ট পেয়ে থাকেন, মানে এর থেকে প্রতিকারের কি কোনো উপায় আছে? হ্যাঁ আছে, সাইনাসের অ্যাকচুয়ালি সাইনাস দেখতে হবে যে সাইনাসটা কি কারণে হচ্ছে। তো যেটা হচ্ছে সাইনাস, আমি একটু আগে বলেছি যে অ্যালার্জি থেকেও সাইনাস হয়। যারা নাকে অ্যালার্জিতে ভুগছেন তাদের আস্তে আস্তে করে এরা সংক্রমণের দিকে যায় এবং গিয়ে নাকে সাইনাসের সমস্যা তৈরি হয়। এছাড়া ওই যে একটু আগে ব্যাকটেরিয়া থেকে হতে পারে, বা এছাড়া অন্য কারণ, যেমন ধরুন আমাদের পলিউশনের কারণে, পলিউশন বলুন বা ধোঁয়া বা অন্য কিছু এক্সপোজার হলেও সাইনাসের প্রবলেম হতে পারে। মূলত যেটা হয় হচ্ছে অ্যালার্জি থেকে আস্তে আস্তে এটা দীর্ঘমেয়াদী হয়ে সাইনাসের প্রবলেম হয়। আর ব্যাকটেরিয়া থেকে, যদি ব্যাকটেরিয়া থেকে হয়, যেটা একটু আগে আমরা বললাম যে বৃষ্টিতে ভেজে গেল, একটু নাকে সর্দি হয়ে গেল, সর্দি বসে গেল, যে সর্দি যে বসে যাওয়া এটা একটু ধরনের সাইনাস। এটা কিন্তু চিকিৎসা করে একদম সম্পূর্ণরূপে সুস্থ করে তোলা যায়। তো যদি কেউ যদি ধরুন একটু চিকিৎসা নিতে গাফিলতি করেন বা এই সময় ধরুন উত্তর মানে উনি বারবার ঠান্ডা লাগাতে থাকেন, বা ওই যে একটু আগে বললাম মানে সাইনাস যাদের হয় তাদের একটা মানে রুটিন মাফিক একটা জীবন চলতে লাগবে এবং যে জিনিসগুলো আমাদের সমস্যাটা বেড়ে যায় সেগুলো থেকে বিরত থাকতে লাগবে। ঠান্ডাতে না যাওয়া বা বৃষ্টিতে না ভেজা, বা যে বিশেষ করে নোংরা জলে স্নান না করা। নোংরা জল থেকেও কিন্তু সাইনাসের সমস্যা হয়, সেটা হয়তো অনেকে জানেন না। ঠিক আছে, তো এই জিনিসগুলো থেকে আমরা যদি করতে পারি তাহলে সাইনাসকে সম্পূর্ণভাবে সুস্থ করে তোলা যায়। কিছু কিছু ক্ষেত্রে যখন রোগটা অনেক দিন পুরনো হয়ে যায়, জটিল হয়ে যায়, এবং 2 বছর 4 বছর হয়ে গেল এবং চিকিৎসা মেডিকেল চিকিৎসার মাধ্যমে সারিয়ে তোলা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা শল্য চিকিৎসা করি। হ্যাঁ, আপনারা শুনে থাকবেন আজকাল যে আমরা এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি। আগে আমরা যখন সাইনাস সার্জারি করতাম তখন ওই নাক কাটাছেঁড়া করতে হতো, নাকের বাইরে দিয়ে দিয়ে। কিন্তু আজকাল কিন্তু আমরা কোনো কাটাছেঁড়া ছাড়াই এন্ডোস্কোপির মাধ্যমে নাকের ভিতরে যে সাইনাসগুলো রয়েছে সেগুলোর যে সমস্যা এগুলো আমরা সমাধান করে থাকি। এন্ডোস্কোপিক সার্জারিতে একটা বিরাট বড় ব্রেক থ্রু, দিয়ে আমরা আজকাল সাইনাসের সমস্যাটা অনেকটাই কিন্তু আমরা আয়ত্তের মধ্যে আনতে পেরেছি। এবার আসছে ছোট শিশুদের কথা, তাদের নাক কান মানে নাক এবং কানের পরিচর্যার জন্য কি করবেন? মানে আপনি এই নতুন মায়েদের উদ্দেশ্যে কি বলবেন? ছোট শিশুদের যেটা হচ্ছে মানে ওরা একটু কি বলবো, ওরা একটু টেন্ডার থাকে, ওরা একটু খুব নরম এবং খুব ইয়ে থাকে। তো সর্দি কাশি বা ধরুন পলিউশন, ধুলো বালি এগুলোতে এক্সপোজার হলে ওদের একটু শরীরটা তাড়াতাড়ি খারাপ করে যায়। এই জন্য আমি মায়েদের উদ্দেশ্যে বলবো ওনাদেরকে যে যেখানে আমাদের জানি আমরা যে পলিউশন সমস্যাটা বেশি আছে, বা যেখানে টেম্পারেচারের তারতম্য খুব খুব বেশি গরম আবার খুব বেশি ঠান্ডা, যে এক্সপোজার ওদেরকে বের না করাই ভালো। সেক্ষেত্রে কিছুদিন যতদিন বাচ্চার নিজের রোগ প্রতিরোধ ক্ষমতাটা তৈরি হয়ে যাচ্ছে ততদিন বাচ্চাদেরকে খুব বেশি এক্সপোজার মানে ক্রাউডেড প্লেসে যেখানে না দেওয়াই ভালো। দ্বিতীয়ত ওদেরকে যে খাবার দাবার যে মানে যে যে হোমমেড খাবার করে যাতে ওনারা বেশি নির্ভরশীল থাকেন আর্টিফিশিয়াল ফিডিংয়ের তুলনায়। নাক কানের ময়লা পরিষ্কারের ক্ষেত্রে মায়েদের কি সাবধানতা অবলম্বন করা উচিত? আচ্ছা, নাক এবং কানের অ্যাকচুয়ালি যে ময়লা যেটা বলুন, এটা আসলে এটা আমাদের ন্যাচারাল যে আমাদের সিস্টেম রয়েছে পরিষ্কারের, এটাই কিন্তু সাফিসিয়েন্ট। যে কানে যদি ময়লা হয় ছোটদের, এটা নিজের থেকেই বেরিয়ে আসে, এটাই আমাদের ন্যাচারাল রেমেডি। ঠিক তেমনি নাকের মধ্যে যখন সর্দি হয়ে যায় তখন দেখবেন আস্তে আস্তে সর্দি কিন্তু মানে সেরে যায়। তো এটা ন্যাচারাল রেমেডি আছে। তো আমরা যদি মানে বিশেষ করে মায়েরা বা অন্যরা যারা ধরুন বেশি বেশি করে কানটা পরিষ্কার করতে যায় তখনই কানে প্রদাহ বা সংক্রমণের সমস্যা হয়ে থাকে। সেই জন্য আমি ওনাদের উদ্দেশ্যে বলবো যে অযথা মানে ঘাবড়াবার কোনো কারণ নেই। সেক্ষেত্রে খুব মানে যেমন আমরা জনসন বার দিয়ে বা অন্য কিছু দিয়ে কান পরিষ্কার করার যে রেওয়াজ আছে সেটা অ্যাকচুয়ালি না, সেটা সঠিক নয়। বাচ্চাদেরকে
যেটা যে নিচের যে ন্যাচারাল সিস্টেম যে রয়েছে না পরিষ্কার হওয়াটা পরিষ্কার হওয়া ওটার উপরে ছেড়ে দিলেই ভালো। তারপরে যদি কোনো সমস্যা হয়ে থাকে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং এই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেটাকে পরিষ্কার রাখার আমাদের অনুষ্ঠানের সময়সীমা প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। তো সবাইকে আপনি নাক, কান, গলা ইত্যাদিকে ভালো এবং সুস্থ রাখার জন্য সার্বিকভাবে কি টিপস দেবেন, কি পরামর্শ দেবেন ফর লাইফ লং? দেখুন, নাক, কান, গলা যে আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমাদের সেন্স অর্গান, তিনটে আমাদের স্পেশাল অর্গান আমরা সবাই জানি। তো আমাদের যেমন নাকের যে আমাদের যে স্মেল, যেটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটার মাধ্যমে আমরা ভালো খাবার দাবার টেস্ট পাই, বুঝতে পারি এবং লাইফে আনন্দটাই কিন্তু খাবার দাবার এবং যে আমাদের যে স্মেল এগুলোর উপর থেকেই আসে। সেরকমভাবে আমাদের যেমন একটা গুড মিউজিক, খুব ভালো গান শুনতে আমরা সবাই ভালোবাসি। তো সেই জিনিসগুলো কিন্তু এই যে স্মেল যে বা কানের শোনার ব্যাপার থেকে হয়ে থাকে, এগুলোকে আমরা প্রোটেকশন দিয়ে রাখবো। তো মূলত আমি জাস্ট সংক্ষেপে যেটা বলবো, যেটা হচ্ছে আমরা যাতে খুব জোরালো কোনো আওয়াজ যাতে কানে না লাগে সেটা চেষ্টা করবো, এবং খুব মানে উচ্চ স্বরে যে মানে যে মিউজিক চলছে বা কোনো শব্দ যেগুলো কানে যাতে না ঢোকে সেগুলো দেখবো। এছাড়া সময় সময় যে বাচ্চা সবসময় ইয়ারপ্লাগ বা হেডফোন ইউজ করি, এইটাকে কিভাবে আমরা মানে আমাদের জীবনের সঙ্গে তো এই ব্যাপারগুলি খুব জড়িয়ে গেছে, এ থেকে তো আমরা টোটালি আমরা ছেড়ে দিতে পারছি না। এটাকে রেখে আমরা কিভাবে চলতে পারি? এটা যদি করতেই হয় তাহলে আমরা সেক্ষেত্রে আমরা যেগুলো আমাদের শরীরের জন্য সেফটি যেগুলো আছে সেগুলো করবো। যেমন আমরা ইয়ার প্লাগের বদলে আমরা যদি হেডফোন ইউজ করি, ট্রেডিশনাল হেডফোন ইউজ করি, সেগুলো অনেকটা ভালো। আমরা অনেক সময় স্পিকার ইউজ করতে পারি হেডফোনের বদলে, সেটা আমরা করতে পারি। ইনসার্ট হেডফোন যেগুলো, এগুলো মানে অতটা ভালো নয়, কেন কি শব্দটা ডাইরেক্টলি কানের মধ্যে এফেক্ট করবে। অ্যাট দ্য সেম টাইম একটু আগে যেটা আমরা বললাম যে কানের ময়লাগুলোকে এটা বের হতে বাধা দেবে, ফলে কানের ময়লাগুলো জমে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া নানান ধরনের সংক্রমণ প্রদাহ তৈরি করতে পারে। তো ইনসার্ট হেডফোনগুলো যতটা সম্ভব মানে এড়িয়ে চললেই ভালো। যে আমাদের যে কানে এমনিতে ট্রেডিশনাল যে হেডফোন যেগুলো আমরা লাগিয়ে থাকি সেগুলো লাগানো যেতে পারে। এবং হেডফোন ইউজ করার একটা ব্যাপার রয়েছে, খুব লম্বা সময় যেন আমরা ইউজ না করি। ধরুন এক নাগারে একটা হেডফোন যেন ধরুন 10-15 মিনিটের বেশি যাতে ইউজ না হয়, এবং সেটার যে শব্দের যে ডেসিবেল লেভেল যেটা হবে সেটা কিন্তু কম থাকতে হবে। খুব লাউড মিউজিক শুনলে এই যে একটু আগে যেটা বললেন যে সেন্সরি নিউরাল হিয়ারিং লস, সাডেন হিয়ারিং লস, এগুলো কিন্তু অনেকে আমরা হতে দেখেছি। ধরুন 1-2 বার খুব লাউড মিউজিক কানে এক্সপোজার হয়েছে, তারপর সারা জীবনের জন্য কানে শোনার যে ক্ষমতা এটা চলে যেতে আমরা দেখেছি। তো এই মেসেজটা আমি সবাইকে দেব, যদি হেডফোন ইউজ করতেই হয় ওনারা যেন হেডফোনটার যে শব্দের যে লিমিট যেটা আছে ডেসিবেলটাকে খুব সীমিত রাখেন, এবং সেই সঙ্গে অনেক লম্বা সময় হেডফোন লাগানো থেকে বিরত থাকবে। আর যেখানে দরকার নেই সেখানে অযথা হেডফোন ব্যবহার থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের আজকে সুস্থ থেকে অনুষ্ঠানে আমাদের দর্শক শ্রোতা বন্ধুরা নিশ্চিতভাবে উপকৃত হবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন স্টুডিও ত্রিপুরা।